ঢাকার থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। বর্তমানে ভূ রাজনীতি নানাভাবেই জটিল, কিন্তু যুক্তরাষ্ট্রের গদিতে যখন ডোনাল্ড ট্রাম্প আসলেন সেটা আরও জটিলতর হয়ে উঠলো। নানা ধরনের নতুন ধরনের বাস্তবতার মধ্যে আমরা আছি এবং আমাদের মাইটি প্রতিবেশী ভারত, আমাদের অন্যান্য ডেভেলপমেন্ট পার্টনার চীন এবং অন্যান্য নানা রকম আন্তর্জাতিক আমি বলবো সিচুয়েশন নিয়ে, ইস্যু নিয়ে কথা বলার জন্য এখন আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন। জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন। ধন্যবাদ। আমরা প্রথমেই জনাব তৌহিদ হোসেন আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে গতকাল ঢাকায় আপনি জানেন যে বিএনপির একটি ইফতার মাহফিলে অনলাইন বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেখানে তাকে কোট করছি, ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা ও চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী ও পরাজিত ফেসিবাদী অপশক্তি দেশে আবার গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে বাংলাদেশের ইমেজ সংকটে পড়তে পারে। এই বক্তব্যকে আপনি আসলে কিভাবে দেখছেন? দুটি তিনটি বিষয় আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন। ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা ও চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা বলছেন জনাব তারেক রহমান, ইমেজ সংকটের কথা বলছেন। অ্যাম্বাসেডর তৌহিদ হোসেন, অ্যাডভাইজার তৌহিদ হোসেন কি আমাদেরকে শুনতে পাচ্ছেন না? এই মুহূর্তে শুনতে পাচ্ছি, মাঝে একটুখানি শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আবার বলি, সেটি হচ্ছে যে বিএনপির একটা ইফতার মাহফিলে, ওটা শুনেছি। জি জি, এটা আপনি কিভাবে দেখছেন? আপনার মন্তব্য জানতে চাচ্ছি। হ্যাঁ, জি ওকে। জি, দেখুন, যে বিষয়গুলি তারেক রহমান সাহেব বলেছেন, এটা তো উদ্বেগ প্রকাশ করা যায়। শোনা যাচ্ছে না মনে হয়? না, আমরা শুনতে পাচ্ছি, একদম স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে জি ওকে। তিনি যে উদ্বেগ প্রকাশ করেছেন, এটা তাত্ত্বিক ভিত্তিতে যদি আমরা দেখি, এটা অবশ্যই একটা উদ্বেগের বিষয় হতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। উনি তো বলেননি যে এটা হয়েছে, তা কিন্তু বলেন যদি হয় তাহলে সমস্যা হবে বলেছেন। এটা তো আমরা মোটামুটি সবাই স্বীকার করি যে আমাদের দেশে, দেখুন, আমাদের দেশের মানুষ কিন্তু ধার্মিক, প্রধানত ধার্মিক, কিন্তু উগ্রবাদী কিন্তু না। তবে পৃথিবীর যে কোনোখানের মতোই একটা উগ্রবাদী ফ্রিঞ্জ থাকেই সবখানে। তবে আমি মনে করি না যে আমাদের দেশে তাদের এখানে এই উগ্রবাদিতা খুব বড় আকারে দেখা দেওয়ার কোনো সুযোগ আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের যে মডারেট একটা যে ধর্মীয় অনুভূতি মানুষের, এটাই প্রিভেইল করবে। হয়তো একটা ফ্রেঞ্চ থাকবে, কিন্তু সেটা আমার মনে হয় নিয়ন্ত্রণেই থাকবে, এবং এই সরকার নিজেও এ ব্যাপারে ওয়াকিবহাল এবং বদ্ধপরিকর যে আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে এবং মানুষ যেন তাদের ধর্মকর্ম স্বাভাবিকভাবে পালন করতে পারে, এটাতে কোনো বাধার সৃষ্টি হবে না। আমরা যদি এটার সঙ্গে একটু মিলিয়ে একটা বাস্তবতা দেখি যে মানে এইগুলো আমার কোনো মন্তব্য না, আমি বাস্তবতাটা যদি এরকম দেখি যে হিজবুত তাহরিরের মতো গোষ্ঠীগুলি বাংলাদেশে প্রকাশ্যে খিলাফত প্রতিষ্ঠার দাবিতে মিছিল মিটিং করছে, যদিও পুলিশ তাদেরকে আসলে সেখানে সেটি করতে দেয়নি কোনো ক্ষেত্রে। অন্যদিকে আমরা যদি দেখি বেশ কয়েকজন জঙ্গিবাদে অভিযুক্ত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন। আবার যদি আমরা দেখি যে একটি কবিতা বা গল্প লেখার জন্য প্রকাশ্যে কতল করার সিদ্ধান্ত যারা বলছেন তাদের কোনো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এগুলিকে যদি আমরা মানে এইগুলিকে যদি আমরা সন্ত্রাসবাদ বলি, সম্পৃক্ততার সাথে মিলানো ঘটনা বলি, এবং তারেক রহমান সাহেব যে ধর্মীয় উগ্রবাদের অপতৎপরতা চরম পন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রসঙ্গটা আনতেছেন, সেইটা আপনাদের কাছে একটা বাস্তব মনে হয় কিনা যে এটা আসলে একটু ভয় পাওয়ারই কারণ আছে? কেউ কেউ এটা বলছে যে বাংলাদেশে কোনো একটা ভাবে ধর্মকে আশ্রয় করে চরমপন্থার পুনরুত্থান ঘটছে। এইটা আপনি কিভাবে দেখেন? দেখুন, এই যে আপনি হিজবুত তাহরীরের কথা বলছেন অথবা কোনো মিছিল মিটিং এর কথা বলছেন, এটা কিন্তু এখন হচ্ছে এমন কিন্তু কোনো কথা নয়, এটা কিন্তু হয়েছে আগেও। তখন এই প্রসঙ্গ কিন্তু ওঠেনি। আর যেটা আবার আমি ইনসিস্ট করছি, যেটা আমি তো উত্তর এটা একবার দিয়েছি, যে উনি তো বলেননি যে এই ঘটনা এই মুহূর্তে আছে। উনি বলেছেন যে যদি এটা ঘটে তাহলে একটি মানে অবশ্যই উদ্বেগের প্রশ্ন আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা সাংঘাতিকভাবে কোনো কিছু ঘটছে এখানে। এবং আপনি বললেন যেটা, যে তাদের যে মিছিলের সেটাতে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে এবং ব্যবস্থা নিয়েছে। এটাই আমার মনে হয় আমাদেরকে করে যেতে হবে। আমি একদিনে সব সমস্যার সমাধান হয়ে যাবে এরকম মনে করা ভুল, কারণ এমন না যে এদের অ্যাক্টিভিটি এই দেশে কোনোদিন ছিল না, ছিল, সবসময় ছিল। তবে আমি যেটা বললাম যে এরা চিরদিনই একটা ফ্রিঞ্জেই ছিল। আমাদের মূলধারার যে ধার্মিক মানুষরা, তারা কিন্তু এদের সাথে সম্পৃক্ত নন, এবং আমি মনে করি যে এটা
নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার বড় কোনো কারণ নেই। অবশ্যই আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। আচ্ছা, একটু তাহলে তুলসী গ্যাবার্ডের প্রসঙ্গটা একটা আনি, যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় খুব সঙ্গে সঙ্গে এটা একটা জবাব দিয়েছে। ইসলামী চরমপন্থা নিয়ে তিনি একটি মন্তব্য করেছেন যা বাংলাদেশ সরকার একপাক্ষিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অলরেডি নিন্দা জানিয়েছে। যদিও তিনি এই অবস্থানটা আসলে সমস্ত দক্ষিণ এশিয়ার জন্যই বলেছিলেন, কিন্তু এইটাকে আসলে বাংলাদেশের জন্য বলেছেন বলে ভারতীয় মিডিয়া অনেকগুলি বক্তব্য দিয়েছে। আপনি নিজেও বলেছেন যে ভারতীয় গণমাধ্যমের তথ্য থেকে মানে ওরকম কথা আসতে পারে যেহেতু তারা বায়াসড। কিন্তু আমরা ভারতীয় গণমাধ্যমে কিন্তু নানামাত্রিক গণমাধ্যম দেখি, কেউ কেউ এরকম বায়াসড, অনেক বেশি বায়াসড, একদমই নরেন্দ্র মোদীর খাওয়ানো রিপোর্ট বা নরেন্দ্র মোদী যে রিপোর্ট পছন্দ করবেন সেই রিপোর্ট ছাপে। আবার এটার উল্টা পিকটাও আসে, কিন্তু শক্তিশালী এটা মিডিয়া আসে। আপনার কাছে কি মনে হয় যে তুলসী গ্যাবার্ড খালি তথ্য সংগ্রহ করতেছেন ভারতীয় মিডিয়া থেকে, বা ভারতীয় মিডিয়ার যে অংশটুকু এই প্রপাগান্ডা ছড়াচ্ছে সেই অংশটুকু থেকে? তাইলে ওরা আন্তর্জাতিক মিডিয়া যেটা বিবিসি, আল জাজিরা, সিএনএন বা বাংলাদেশি মিডিয়া থেকে তারা তথ্য সংগ্রহ করছে না কেন? এটাকে আমি এইভাবে দেখি, আসলে তুলসী গ্যাবার্ড যেটা বলেছেন এটা কিন্তু একটা লিডিং প্রশ্নের উত্তরেই উনি বলেছিলেন, কিন্তু যেহেতু কথাটা আমাদের অবস্থানের বিরুদ্ধে খুব শক্তভাবে গেছে, কাজেই আমরা এটার বিরোধিতা করেছি, আমরা এটার প্রতিবাদ জানিয়েছি। কিন্তু তার মানে এই না কিন্তু যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের মানে অবস্থানের তেমন কোনো এটা বিরাট কোনো পরিবর্তন ইন্ডিকেট করে, তা কিন্তু একেবারেই না। আপনারা খেয়াল করে দেখবেন যে এরপর যে ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে যে ছোট্ট একটি স্টেটমেন্ট এসেছে, সেটা কিন্তু আবার একজন খুব লিডিং প্রশ্ন, যিনি আসলে বাংলাদেশকে ডেনিগ্রেট করার জন্যই প্রশ্নটা করেছিলেন, স্পোক্সপারসন যিনি এটার উত্তর দিয়েছেন, তিনি কিন্তু খুব চমৎকারভাবে এটাকে উত্তর দিয়েছেন। তারা বলেছেন, জেনেরিক একটা উত্তর নিয়ে দিয়েছেন যে যে কোনোখানে মাইনরিটির উপর অত্যাচার হলে সেটাকে আমরা কন্ডেম করি, ফাইন, ওকে। এবং তিনি পাশাপাশি প্রশংসা করেছেন যে বাংলাদেশ যে অ্যাপ্রিসিয়েট করেছেন বাংলাদেশ যে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং সেটা নিতে থাকবে। কাজে আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সত্যিকার অর্থে বাংলাদেশের বর্তমান সরকার যে পদক্ষেপ নিচ্ছে এসব বিষয়ে, তার ব্যাপারে কোনো রিজার্ভেশন নেই বলে আমি ধরে নেব, কারণ মার্কিন সরকারের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান তো হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্টেট, তাদের যে স্টেটমেন্ট। কাজে সেটাতে আমি মনে করি যে এটা এক ধরনের, যদিও তুলসী গ্যাবার্ডের বক্তব্যে একটা একটা এক ধরনের একটা উদ্বেগ সৃষ্টি হয়েছিল, আমি মনে করি যে এটা আসলে কেটে গেছে। এই জিনিসটাকে আমরা এখন সেটেল হয়ে গেছে বলেই ধরে নেব। এমনিতে আন্তর্জাতিক মিত্রদের মানে আমি মানে শব্দটা একটু কূটনীতিক, এই এই এদেরকে আশ্বস্ত করার জন্য সরকার কি কোনো বাড়তি উদ্যোগ নিচ্ছে, নাকি মানে সরকার যেভাবে চালিয়ে যাচ্ছে সেভাবেই চালিয়ে যাবে? আপনার কি মনে হয়, যদি আমি সন্ত্রাসবাদ বা যারা মাইনরিটি আছে, নানাভাবে মাইনরিটি, তাদের সুরক্ষা দেওয়ার জন্য? এ ব্যাপারে আমাদের খুব স্পষ্ট অবস্থান, সেটা হলো যে যারাই মনে করছেন যে এখানে কোনো সমস্যা আছে, তারা আসুন দেখুন এবং আপনাদের অভিমত ব্যক্ত করুন। তারপরে আপনারা দেখুন, যা দেখেন সেটাই আপনারা বলুন। কারণ আপনি যেটা আপনারা হয়তো খেয়াল করেছেন যে গত একেবারে শুরু থেকেই গত 6-7 মাস যাবতই যে একটি আপনার ভারতীয় মিডিয়াতে যে একটা হাইপ সৃষ্টি করা হচ্ছে এ ব্যাপারে, সেটা কিন্তু তাদের কয়জন এখানে এসেছে রেয়ার। তো আমি তো আমার পরিচিত যারা ছিলেন তাদেরকে আমি বলছি, আপনারা আসুন, এসে দেখেন, দেখে গিয়ে রিপোর্ট করেন। আপনারা জানেন যে আমি 9 বছর ভারতে চাকরি করেছি, বাংলাদেশের মিশন সময়ে, কাজেই আমার সেখানে প্রচুর বন্ধু বান্ধব আছে। তো আমি তাদেরকে বলেছি, তোমরা আসো, দেখো, তারপরে গিয়ে রিপোর্ট করো। ভারতীয় মিডিয়া আমি একটু দুঃখ প্রকাশ এখানে করতে চাই, সেটা হলো যে আসলে ভারতীয় মিডিয়ার আমি যা দেখে এসেছিলাম ধরুন আজকে থেকে 20-30 বছর আগে, সে তুলনায় ভারতীয় মিডিয়ার অনেকখানি অবনমন ঘটেছে বলে আমার বিশ্বাস। আমি খুবই দুঃখ পাই এটাতে, কারণ আসলে ভারতীয় মিডিয়া খুব একটি উচ্চমানের মিডিয়া ছিল, কিন্তু এখন আপনারাও জানেন যে আসলে তারা অনেকটাই একপেশে হয়ে গেছে। আমি একটু গণযোগাযোগের ছাত্র হিসেবে আমি একটু সাফাই গাইতে চাই যে ভারতীয় মিডিয়া বলতে
আমরা যাদেরকে আসলে বেশি দেখতেছি রিপাবলিকান টিভি, আজ তক বা আনন্দবাজার গ্রুপের বাইরেও আসলে ভারতীয় মিডিয়া রয়েছে এবং তাদের অনেকেই কিন্তু ভালো রিপোর্ট করছে, কিন্তু আনফরচুনেটলি তাদের ব্যাপারটা বা তাদের রিপোর্টগুলি আমাদের চোখের সামনে কম আসতেছে। আমরা প্রপাগান্ডা জাতীয় রিপোর্টই আসলে আমরা এখান থেকে ভোক্তা হিসেবে বেশি দেখতেছি। কারণ আমি নিজে দেখি যে ভারতীয় সাংবাদিকদের মধ্যে অনেকেই শেখ হাসিনার অনেক বড় সমালোচনা করছেন। অনেক ভারতীয় সাংবাদিক, ভারতীয় গণমাধ্যম কেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হলো সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন, একবার দুবার না, বড় বড় প্রশ্ন তুলেছেন। কিন্তু আমাদের সামনে আসলে কেন জানি মানে রিপাবলিকান টিভি, আজ তক ওরাই বেশি উদাহরণ হয়ে থাকতেছে। মানে আমি দেখুন আসলে হয় হয় কি মানে তাদের সেন ভয়েস যেটা আছে দ্যাট হ্যাজ বিন ড্রাউন্ড আউট বাই দি হুলাবালু। এটা এটা কিন্তু একটা অত্যন্ত খারাপ লক্ষণ। এটা শুধু খারাপ লক্ষণ শুধু যে আমাদের জন্য তা না, এটা ভারতের জন্য আমি মনে করি না খুব ভালো কোনো কিছু। কিছুদিন আগে আপনারা দেখেছেন হয়তো যে সুহাসিনী হায়দারের সাথে আমি একটা ইন্টারভিউ দিয়েছি ইয়ে থাকতে, জি জি এখানে তো কোনো সমস্যা হয় না, কিন্তু সেটা কতটুকু প্রচার পায় আর দেখুন এই যে নেগেটিভ প্রচারণা কতটুকু প্রচার পায় সেটা হলো একটা দেখার বিষয়। আমারও মনে হয় আমাদের দর্শকদেরও আসলে যারা এরকম নেগেটিভ প্রপাগান্ডা করে তাদের এত বেশি দেখবে কিনা এটা নিয়ে আসলে এইটাও একটু আসলে ভেবে দেখার দরকার আছে মনে হয়। যে মানে আমি কেন দেখবো এটা? একটা একটা জিনিস কি, আপনি তো মিডিয়ার মানুষ, একটা জিনিস হলো কি যে গুড নিউজ সাধারণত নিউজ হয় না, ব্যাড নিউজকে নিউজ করা হয় সবসময়। কিন্তু- গুড নিউজ যদি 10টা থাকে সেটা যা গুরুত্ব পায়, একটা খারাপ খবর কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্ব পায়, এবং এটাকে কিন্তু আপনি মাল্টিপ্লাই করেন, এটাকে পুনঃপ্রচার করতেই থাকেন। সেটা তো অনেক আগে থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এই ফিলোসফি চলে আসছে, সেটা আমার মনে হয় করে যাচ্ছে। না কিন্তু আমি 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 আপনার কথা একদম কিন্তু ঘটনা হচ্ছে যে খবর হচ্ছে এমন একটা জিনিস, খবর যদি মিথ্যা খবর, ফরমালিন, কার্বাইড এগুলি কিছু দিয়ে বাঁচানো যায় না। মিথ্যা খবরটা আসলে প্রকাশিত হয়ে পড়ে। তো যারা মিথ্যা খবর দেয় বা প্রপাগান্ডা করে তাদের প্রতি তো আর আমাদের এরকম আস্থা থাকার উচিত মানে কথা না। আমি মনে করি যে আপনি একটা খারাপ খবর আরো 10 ভাবে দিলেন সেটা ঠিক আছে, কিন্তু যারা একটা প্রপাগান্ডা করছে, প্রচার করতেছে, মিথ্যা কথা বলতেছে, তাদেরটাও কেন আমাদের শোনা দরকার? আমি আমার হাইবার আমরা পরবর্তী প্রসঙ্গে যাই, যে মানে সাংবাদিকতা নিয়ে তো আসলে কথা বলাই যায়। সেটা হচ্ছে যে দর্শকদের মধ্যে অনেকে আপনাকে অনুরোধ করেছেন আপনি আসবেন বলে, এটা আমাদের বলা দায়িত্ব হয়ে গেছে যে ইতালির ভিসা পাওয়া যাচ্ছে না, 60,000 মানুষ গত 2 বছর ধরে ঝুলে আছে, এরকম একটা কথা তারা বলতেছেন। এইটা ব্যাপারে আপনার জানা আছে কিনা, মানে এখানে প্রবলেমটা কোথায় হয়েছে, তারা আপনাকে অনুরোধ করেছেন এই ব্যাপারে একটু আলোকপাত করতে? আমি আমি খুব এখানে খুব ফ্র্যাঙ্কলি কিছু কথা বলতে চাই। এই ব্যাপারটা নিয়ে আমি শুধু যে জানা আছে তাই না, আমি এটাতে ওতপ্রোতভাবে জড়িত। আমি চেষ্টা করছি এই জটটা ছাড়াতে, এবং ইটালিয়ানরা প্রথমে একটু বেশ এগিয়েছিল যে 3-4 মাসের মধ্যে শুরু হয়ে পরবর্তী 6 মাসের মধ্যে সমাধান হয়ে যাবে, কিন্তু পরে ইটালির অভ্যন্তরীণ একটা আইন বা নিয়ম পরিবর্তন হয়েছে, যে কারণে আমাদেরকে অনেক দেরিতে পড়ে যেতে হচ্ছে। এখানে বিষয়টা হচ্ছে যে তারা প্রতিটা কেস তারা পরীক্ষা করে দেখে তারপরে ক্লিয়ার করছে। এগুলি কিন্তু সব বেশিরভাগই এমপ্লয়মেন্ট ভিসা অথবা ফ্যামিলি ইউনিয়নের প্রশ্ন। এখন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যেখানে হয়তো কোনো একজন 2 জন বা 3 জন লোককে চাকরি দিতে পারে, সেখানে 10 জন লোককে চাকরি দিয়ে দিয়েছে। এটা ঘটেছে, এবং এটা এখানে দুর্নীতি জড়িত, আমাদের লোকেরা জড়িত এবং ইটালির লোকেরাও জড়িত। মানে এটা এখানে প্রচুর অর্থের আদান প্রদান হয়েছে, যে কারণে এক একজনের যেতে আমি শুনতে পাই যে 12 থেকে 15 লাখ টাকা নাকি খরচ হয় এক একজন মানুষের এখান থেকে যেতে। এবং এই টাকার তো খুব সামান্য অংশ আসলে প্রকৃত সরকারি নিয়মে ব্যয়ের অংশ অত্যন্ত সামান্য, বাকিটা কিন্তু আসলে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত মানুষের পকেটে যায়। এবং তারা এই কাজটা করছে করে এখন, যে কারণে আমরা যে কাগজপত্র দেই এটার বিশ্বাসযোগ্যতা একেবারেই নেই। এমনকি যে ইটালি থেকে কাগজ দিচ্ছে যে সে 10 জন লোককে চাকরি দিতে পারে এবং দিচ্ছে, এবং সেখানে তারা ইন্সপেকশন করে তারপরে এটাকে ক্লিয়ার করবে। আমাদেরকে জানিয়েছে যেটা তারা দেখবে যে আসলে ওখানে 10 জনের চাকরির ব্যবস্থা আছে কিনা। না হলে যে যাবে গিয়ে 2 জন ওখানে চাকরি পাবে আর 10 জন রাস্তায় থাকবে, এটা তারা কোনো অবস্থাতেই চাচ্ছে না। এবং এই জন্য আমি কিন্তু তাদেরকে দোষ দিতে পারি না, দোষটা কিন্তু প্রাথমিকভাবে আমাদের। আমরা এটাকে এখন চেষ্টা করছি যে জটটা কিভাবে ছোটানো যায়। আমরা রিকোয়েস্ট করছি যে তোমরা একটু দরকার হলে কিছু বেশি মানুষকে এনগেজ করো। জি বলুন। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যে আপনি
আমাদের দর্শকরাও কিন্তু আপনার সাথে একমত যে দুটো চাকরির ব্যবস্থা করে 10টা করা হয়েছে, এরকম করা হয়েছে। যারা এগুলিতে করেছে অ্যাটলিস্ট বাংলাদেশের যে অংশটুকু এই দুর্নীতির সাথে জড়িত তাদের আসলে শাস্তি হবে কিনা, তারা তাদের ব্যয় করা টাকাটা, মানে অনেকে তো চাকরি আসলে জেনুইনলি হবে না, তারা টাকাটা দিয়ে দিয়েছেন, তারা টাকাটা ফেরত পাবেন কিনা এবং তাদের শাস্তি হবে কিনা যারা তাদেরকে এরকম ভুল বুঝিয়ে মিথ্যা কথা বলে টাকাটা নিয়েছেন। এটা একেবারে আইনি ব্যাপার, আমি এ ব্যাপারে কমেন্ট করতে পারবো না নিশ্চিতভাবে। যে তাদেরকে শাস্তি হবেই, টাকা ফেরত পাওয়া যাবে, এই নিশ্চয়তা দেওয়া আমার পক্ষে সাধ্যতে, ইনফ্যাক্ট কারো পক্ষেই সম্ভব না এটা। একটা জিনিস আপনি জানেন যে টাকা যখন আপনি ধুয়ে ফেলেন তখন কিন্তু আদায় করাটা বেশ মানে আইনি মাধ্যমে আদায় করা বেশ কঠিন কাজ, সময় সাপেক্ষ ব্যাপার। এটা তো শুধু এখানে না, এটাতে না, আপনারা জানেন যে বিপুল পরিমাণ অর্থ আমাদের দেশ থেকে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। আমরা তো চেষ্টা করছি সেটা উদ্ধারের, কিন্তু কতখানি উদ্ধার করা যাবে? কারণ টাকা যখন একবার এখানে চলে যায় সেটা থেকে উদ্ধার করে আনা খুব কঠিন। একই কথা ক্ষুদ্র আকারে এখানেও খাটে। একজন নিয়েছে টাকা, এবং দেখা গেল যে একজন তো না, আসলে কয়েকটা স্টেজ থাকে, কয়েকজন জড়িত, কাকে অ্যাকিউজ করা হবে এটাও অনেক সময় নির্দিষ্ট করা কঠিন হয়ে যায়। পাশাপাশি লেট আস অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি যে আমাদের এখানে তো দুর্নীতি আছে, দুর্নীতির মাধ্যমে অনেকে পার পেয়ে যায়। ওকে। বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত ছিলেন কিন্তু সরকার পরিবর্তন মানতে পারেননি, আপনাদের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ ঘোষণা করেছেন, এমন কূটনীতিকের সংখ্যা আসলে কত? মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তাদের প্রচার প্রচারণা বিদেশে বাংলাদেশ বিষয়ে কি বার্তা দিচ্ছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন বা ব্যবস্থা নিচ্ছেন কিনা? সম্প্রতি মরক্কোর বিদায়ী রাষ্ট্রদূত আপনাদের সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন যে শুধু একটি বই লেখার জন্য, তাও অনেক দিন আগে, তার চাকরি চলে গেছে এবং ইউনূস সরকার দেশে বিদেশে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, টিকে থাকছেন। আসলে আপনি যে এইরকম কতজন যদি বলেন তাহলে উনি একমাত্র এই কাজ করেছেন। আমি আশা করি যে প্রফেশনাল কোনো ডিপ্লোম্যাট এরপরে এই কাজ করবে না, আর কেউ। তারপরে আমাদেরকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। উনি যে করেছেন এটা আপনাকে আমি এটুকু বলতে পারি যে উনি চলে যাওয়ার 3 সপ্তাহ আগেও একজন উপদেষ্টার কাছে তদবির করেছেন তাকে যেন অন্য কোথাও পোস্টিং দেওয়া হয়। সবচেয়ে বড় কথা, তাকে কিন্তু চাকরিচ্যুত করা হয়নি। তাকে চাকরিচ্যুত করার পরে যে উনি এটা করেছেন তা না, অথবা যে উনি যে রিজাইন করেছেন তাও না। বিষয়টা হচ্ছে যে উনি কিন্তু স্বাভাবিকভাবে তাকে ঢাকায় বদলি করা হয়েছে। সরকার যে কাউকে যে কোনো সময় বদলি করতে পারে, তাকে ঢাকায় বদলি করা হয়েছে। উনি দায়িত্ব ত্যাগ করেছেন নিয়ম অনুযায়ী, টিএডিএ নিয়েছেন, এবং তারপরে উনি ঢাকায় না এসে কানাডাতে গিয়ে এই কথাগুলি বলছেন। এটা স্পষ্ট কারণ হচ্ছে যে উনি আসলে কানাডাতে আশ্রয় নিতে চান। এবং এখানে একটু ছোট্ট তথ্য আমি অ্যাড করে রাখি, ওনার স্ত্রী এবং এক সন্তান আজকে থেকে 2 বছর আগে সবুজ পাসপোর্ট নিয়ে কানাডায় অবস্থান করছেন, তার সাথে না। তার মানে আসলে তার পরিবার ওখানে রিলোকেট করার ব্যবস্থা উনি 2 বছর আগে থেকেই করছেন। তারই পরম্পরায় আমি মনে করি যে এখন যাতে সহজে উনি আশ্রয় পেতে পারেন, এই জন্য উনি দেশের বিরুদ্ধে এরকম একটি জঘন্য মিথ্যাচার করেছেন। এরকম সংখ্যায় মানে আপনাদের, মানে উনাকে আপনি একমাত্র বলছেন। আমি 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 পরবর্তী প্রসঙ্গের মধ্যে যাই যে আপনি জানেন যে গত মাসে ডোনাল্ড ট্রাম্প একটা $29 মিলিয়ন একটা কথা বলেছিলেন। আপনি খুবই কূটনৈতিক ভাষায় শব্দ চয়ন করে তাকে ঠিক মিথ্যাবাদী না বলে আপনি বলেছিলেন যে কথার সত্যতা আপনি পান নাই। তো এইটার ব্যাপারে কি কোনো ডেভেলপমেন্ট আছে? মানে এই $29 মিলিয়ন কথা কি তিনি হঠাৎ করেই বললেন, এমনি বললেন? মানে এটা কেনই বা বলতে যাবেন? বাংলাদেশ তো আসলে ডোনাল্ড ট্রাম্পের জায়গা থেকে দেখলে 186 বা 210টা দেশের একটা, মানে এই দেশ সম্পর্কে আবার একটা $29 মিলিয়ন, এটা উনি কেন বলতে যাবেন? মানে এর পিছনে কি কারণ? দেখুন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন কোন কথা বলেছেন এটা বিচার করার যোগ্যতা আমার নেই। আমি আসলে অনেক সময় বুঝিও না। উনি নিশ্চয়ই কোনো কারণে সেটা বলেছেন। তবে আমি আমাদের এখানে যারা এটা নিয়ে নাড়াচাড়া করেন তারা দেখেছেন যে আমার তো কোনো মেকানিজম নাই এটা চেক করার মতো। তারা দেখেছেন যে আসলে এরকম কোনো কিছু ঘটনা ঘটেনি যে 2জন ব্যক্তিকে এই টাকা দিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমরা সেই অনুযায়ী যে আমরা যেটুকু দেখতে পেয়েছি সেটুকুই কিন্তু আমার বক্তব্যের মধ্যে, আমাদের মিনিস্ট্রির বক্তব্যের মধ্যে আছে, এর চেয়ে বেশি কিছু না। এমনি মার্কিন পররাষ্ট্র যে দপ্তর আছে এখানে, মানে যে কনসুলেট আছে, যে এমবাসি আছে, তাদের কাছ থেকে এই ব্যাপারে বাড়তি কোনো কিছু জানানো হয়েছে ইন দ্য মিন টাইম? না, এরকম কিছু জানানো হয়নি আমার।
2025 সালের মধ্যে নির্বাচন করা বা এটা ডক্টর ইউনূস ইদানিং মনে হয় বেশি করে ডিসেম্বর মাসটাই স্পেসিফিকলি বলছেন, এর আগে বড়জোর জুন মাস পর্যন্ত আমরা শুনেছিলাম। এর জন্য কি আন্তর্জাতিক চাপ রয়েছে আপনাদের উপর? আন্তর্জাতিক, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন কি নতুন প্রশ্নের গণতান্ত্রিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারে? মানে সরকার এমন চাপের মুখে পড়লে তারা, মানে আপনারা যদি ইলেকশনটা না করতে পারেন, মানে আসলে কেউ কেউ বলছেন যে আপনারা কিছু সংস্কার করবেন, সংস্কারটা শেষ করে তারপর ইলেকশনে যাবেন, কেউ কেউ বলছেন না 2025-এর মধ্যে ইলেকশন হবে। আপনি কি 2025-এর মধ্যে ইলেকশনটা হবে এরকম দেখতে পান, এবং এর জন্য কোনো আন্তর্জাতিক চাপ আপনাদের রয়েছে কিনা? অন্তত আমি যেটুকু জানি, আমার উপরে কোনো আন্তর্জাতিক চাপ, আমার মাধ্যমে বা আমার উপরে কোনো আন্তর্জাতিক চাপ কখনো আসেনি। আমি দেখেছি যে আমাদের বন্ধু রাষ্ট্র যারা আছে তারা সবাই কিন্তু এই সরকারের যে কর্মসূচি ইনক্লুডিং রিফর্মের প্রতিও কিন্তু তারা বেশিরভাগই কিন্তু স্পষ্টভাবেই বলেছেন যে হ্যাঁ, রিফর্মের ব্যাপারে আমরা সমর্থন করি সরকারকে, এরকমই কিন্তু বলেছেন বেশিরভাগ। কাজেই আমি মনে করি যে আন্তর্জাতিক চাপ আছে। বিষয়টা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ, এবং আমাদেরকে অভ্যন্তরীণ বাস্তবতার ভিত্তিতেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, যেটা প্রফেসর ইউনূস অবশ্যই নেবেন সেই সিদ্ধান্ত। আমি আমার নিজের অবস্থান থেকে আমি আসলে বলতে পারবো না যে কবে নির্বাচন হবে, কারণ এটার জন্য আরো অনেকে জড়িত আছেন এর মধ্যে, এবং চূড়ান্ত সিদ্ধান্ত তো অবশ্যই প্রফেসর ইউনূস নেবেন। আর সেই সাথে আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আসলে তো সংস্কার কতটুকু হবে না হবে সে নিয়ে বেশ কিছু কমিশন ছিল, তারা তাদের মতামত দিয়েছেন, তাদের রিকমেন্ডেশন দিয়েছেন। সেটা নিয়ে এখন নেগোসিয়েশন চলছে রাজনৈতিক দলগুলোর সাথেও। তো আমি মনে করি যে এই নেগোসিয়েশনে দেশের জন্য যেটা ভালো সেটাই বের হয়ে আসবে। এবং মূল জিনিসটা হচ্ছে যে এই সরকারের আলটিমেট লক্ষ্য তো হচ্ছে একটি নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে যাওয়া। এটাই তো আমাদের আলটিমেট উদ্দেশ্য, যে অন্তর্বর্তী সরকার হিসেবে তাই দাঁড়ায়, এবং আমরা সেটা করতেই বদ্ধপরিকর। এখন প্রশ্নটা হচ্ছে সময় কতটুকু লাগবে, আগে কতটুকু রিফর্ম হবে, পরে কতটুকু হবে ইত্যাদি। এটা নিয়ে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ সাধারণত এসব বিষয়ে ভুল করে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আলাপ আলোচনার মাধ্যমে এটা একটা সুন্দর পথ বেরিয়ে আসবে, এবং আমরা একটা ভালো নির্বাচন করে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে পারবো। আমি গতকাল একটা রেকর্ডেড অনুষ্ঠান দেখছিলাম। আপনি জানেন যে তৃতীয় মাত্রা স্বনামধন্য উপস্থাপক জনাব জিল্লুর রহমান ভাই এটা বলতেছিলেন যে খুব, মানে এটা তার পার্সোনাল অনুষ্ঠান, সেই জন্য পার্সোনাল ওপিনিয়নই উনি দিচ্ছিলেন, কিন্তু খুব মানে বলে না, খুব জোর দিয়ে বলছিলেন যে এই সরকার আসলে আরো 3-4 বছর ক্ষমতায় থাকতে চায়। কেন এই সরকার 3-4 বছর ক্ষমতায় থাকতে চান সেটা তার ব্যাখ্যার জায়গায় আমি না গেলাম, যে উনি এটা বলছেন যে 3-4 বছর তাদের আসলে কিছু জিনিস দরকার, তাদের ক্ষমতায় থাকতে হবে। আপনারও কি এরকম মনে হয় যে ক্যাবিনেট মেম্বার আপনারা কি আসলে আরো 3 বছর থাকলে দেশের বা আপনাদের ভালো হবে এরকম মনে করেন? এটা খুব থিওরিটিক্যাল প্রশ্ন হয়ে গেল। জিল্লুর রহমান কেন এটা বলেছেন সেটা উনি বলতে পারবেন, এটা তো আমি বলতে পারবো না। প্রশ্নটা খুব থিওরিটিক্যাল হয়ে গেল। আমি এরকম থিওরিটিক্যাল প্রশ্নে যেতে চাই না। আসলে আমার কথা হচ্ছে যে আলাপ আলোচনার মাধ্যমে বেরিয়ে আসবে যে কত তাড়াতাড়ি নির্বাচন করা সম্ভব, এবং সেটাই আমাদের এই সরকারের লক্ষ্য বলে আমি মনে করি। একটু রোহিঙ্গা প্রসঙ্গে আসি, যে ভবিষ্যতে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব করতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে জাতিসংঘের যেটা মানবিক করিডোর আর আরাকান আর্মির সঙ্গে সংলাপের বিষয়ে আপনি আমাদের কিছু বলবেন কিনা? আরসাব প্রধানকে যে গ্রেপ্তার করা হলো, তার সঙ্গে এর একটা সম্পর্ক রয়েছে কিনা? দেখুন, আপনারা জানেন যে মিয়ানমার বা রাখাইন পরিস্থিতি কিন্তু অত্যন্ত জটিল আকার ধারণ করেছে এই কারণে যে আমরা অত্যন্ত ধৈর্যের সাথে, আমি মনে করি যে ধৈর্যটা একটু হয়তো বেশি হয়ে গেছে আমাদের, আমরা অত্যন্ত ধৈর্যের সাথে দীর্ঘদিন ধরে কিন্তু মিয়ানমারের মিলিটারি সরকারের সাথে এবং তার আগে আধা মিলিটারি সরকারের সাথে কিন্তু আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছিলাম এই লোকগুলিকে, এই অত্যন্ত হতভাগ্য মানুষগুলিকে যেন তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে দেওয়া যায়, তাদের দেশে গিয়ে তারা তাদের জীবনযাত্রা নির্বাহ করতে পারেন। ফলাফল এ যাবৎ শূন্য। এর মধ্যে কিন্তু আপনার বাস্তব পরিস্থিতির বিরাট বিরাট পরিবর্তন হয়ে গেছে। সেটা হলো যে 3 বছর আগে তো ওখানে শুরু হয়েছে গৃহযুদ্ধ, এবং গৃহযুদ্ধের ফলে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন হয়ে গেছে বাস্তবতা। বাস্তব পরিস্থিতিতে এখন ধরুন
মোটামুটি রাখাইন রাজ্য, যেটার সাথে বাংলাদেশের সীমানা আছে, রাখাইন রাজ্যের সীমানা কিন্তু অরিজিনালি শুধু বাংলাদেশের সাথে আছে, ভারতের সাথে নেই, কিন্তু তারা আবার খানিকটা পালেতোয়া এবং চীন রাজ্যের খানিকটা দখল করে ভারতের সাথে একটি যোগাযোগ স্থাপন করে নিয়েছে আরাকান আর্মি। আরাকান আর্মি এখন অলমোস্ট সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। বম্বিং হচ্ছে উপর থেকে, তাতে করে মানুষের যন্ত্রণা বাড়ছে, কিন্তু তাতে করে কিন্তু আরাকান আর্মির নিয়ন্ত্রণ কিন্তু শিথিল হয়নি এই রাজ্যের উপর। কাজে এখন বাস্তবতা হচ্ছে যে আরাকান আর্মি ডিসাইড করবে যে এখানে কি হবে না হবে। এমনকি যদি একসময় তো এই গৃহযুদ্ধ পরিস্থিতি শেষ হবে এবং তখন সেটেল ডাউন করবে, যখন করবে তখনও কিন্তু আরাকান আর্মি উইল বি এ মেজর পাওয়ার, মেজর আরবিটার, যে এই রোহিঙ্গাদের নিয়ে এবং আরাকান রাজ্যে কি হবে না হবে। তারা কিন্তু যদি একটা ইয়াও হয়, একটা ওখানে যদি একটা স্বায়ত্ত শাসনও হয়, তারা কিন্তু অনেক কিছু ডিসাইড করবে। কাজে তাদের সাথে আমাদেরকে আলটিমেটলি নেগোশিয়েট করতেই হবে। তবে যেহেতু তারা একটা নন স্টেট অ্যাক্টর, একটা রাষ্ট্র হিসাবে আমাদের পক্ষে, আর বিশেষ করে যেহেতু আমরা এখনো কেন্দ্রীয় সরকারকে তো স্বীকার করি, কাজেই তাদের সাথে আমরা আলাদাভাবে অফিসিয়ালি কোনো যোগাযোগ করা আমাদের পক্ষে সম্ভব না। তবে আমি জানি যে সরকারের বাইরে বিভিন্ন ধরনের তৎপরতা হচ্ছে যে একটা কিছু ব্যবস্থা করা। এখানে একটি প্রশ্ন, যেমন বর্ডারে কিন্তু কিছু যোগাযোগ সবসময় আছে, কারণ বর্ডারে ম্যানেজমেন্ট করতে গিয়ে অনেক সময় তাদের সাথে কিছু যোগাযোগ আমাদের করতে হয়, সেটা আমরা নিম্ন পর্যায়ে করে থাকি। আর আরেকটা বিষয় যেটা আপনি বলছিলেন যে করিডোরের প্রশ্ন, করিডোরের প্রশ্নে আমাদের যেটা অবস্থান সেটা হচ্ছে যে করিডোর দিয়ে যে মালামাল যাবে সেটার বিতরণটা কিভাবে হবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই জন্য যে আমরা এখনো দেখছি না যে আরাকান আর্মি রাখাইনদেরকে এবং রোহিঙ্গাদেরকে যারা ওখানে আছে তাদেরকে একইভাবে ট্রিট করছে, তারা করছে না। তাদের অ্যাট্রোসিটিজ এগেইনস্ট দ্য রোহিঙ্গাস কিন্তু চলমান ছিল, অন্তত এই মুহূর্তে হয়তো নাই, কিন্তু ছিল, এবং যার ফলে কিন্তু অন্তত 80,000 রোহিঙ্গা কিন্তু তারা রাখাইনের দখল নেওয়ার পরেও বাংলাদেশে প্রবেশ করেছে। তো এটা আমরা তো চাই না যে এটা ঘটতে থাকুক। এখন যদি সিম্পলি এই ত্রাণ সামগ্রী তাদেরকে দিয়ে দেওয়া হয়নি গিয়ে আরাকান আর্মির হাতে, তারা এতটা বিশ্বাস এখন অর্জন করতে পারেনি যে তারা এটা সঠিকভাবে বিতরণ করবে। আমরা আশঙ্কা করি যে এটা যদি হয় তাহলে তারা সেটা রাখাইনদেরকে দেবে, রোহিঙ্গাদেরকে ডিপ্রাইভ করবে, যাতে করে এটা উইপন অফ ওয়ার হিসাবে কিন্তু এটা ব্যবহারের একটা সম্ভাবনা আছে। আমরা সেটা চাই না। আমরা চাই যে যদি এখান থেকে কোনো সরঞ্জাম ইউএনএইচসিআর এর মাধ্যমে যায়, ইউএনএইচসিআর কে তার উপর, তার ডিস্ট্রিবিউশন প্রসেসের উপর নিয়ন্ত্রণ থাকতে হবে। নিয়ন্ত্রণ কমপ্লিট না হোক, অন্তত পাশাপাশি নিয়ন্ত্রণ থাকতে হবে, যাতে সবাই এটার ভাগ পায়। আপনি আসলে মানে আমি প্রশ্ন করার আগেই আপনি মোটামুটিভাবে পুরোটা বিষয়ই আপনি ব্যাখ্যা করেছেন, কিন্তু আমার এটা খুবই কৌতূহল লেগেছে যে জাতিসংঘের মহাসচিব যখন এখানে আসলেন, সঙ্গে আপনিও ছিলেন, আমি তাকে ইংরেজি ভাষাতেই কোট করি, তিনি যখন এটা বলতেছেন যে দি আরাকান আর্মি ইজ অ্যান এন্টিটি উইথ হুইচ আই বিলিভ এ নেসেসারি ডায়ালগ মাস্ট টেক প্লেস। আমাদের সাথে বাংলাদেশের সাথে আরেকটা দেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে এখনো, মানে কূটনৈতিক সম্পর্ক বলতে আমি যদি বলি ওই সরকারটাকে আমরা সরকার হিসেবে স্বীকৃতি দিচ্ছি, যেটা আপনি বলতেছেন, সেইখানে ওইখানকার বিদ্রোহী একটা গ্রুপের সাথে ডায়লগ হবে, সেটা জাতিসংঘের মহাসচিব বলছেন, আমাদের দেশে এসে আপনি সেখানে উপস্থিত আছেন। এইটার একটা মানে মানে এইটা আপনার একটা কূটনৈতিকভাবে এটার আপনার একটা জবাবদিহি করতে হবে না? মানে এমনিতেই ওরা আমাদের কথা শোনে না, তার মধ্যে মানে এইটা একটু পুরোটা নিয়ে চলে যাওয়া না, মানে মানে অল ইন হইল না এটাতে? মানে আপনার কি মনে হয়? না, দেখুন আমরা কোনো জাম্প করবো না কোনো সিদ্ধান্তে, আমরা কোনো জাম্প করবো না। তবে এই বিষয়টা আমরা উপলব্ধি করি যে আলটিমেটলি আমাদেরকে অবশ্যই আরাকান আর্মিকেও ইয়াতে হিসাবে নিতে হবে এবং তাদের সাথে নেগোশিয়েট করতে হবে। আমাদের কোন স্টেজে করবো সেটা আমাদের একটা সিদ্ধান্তের প্রশ্ন আছে। এটাকে বাস্তবতাকে স্বীকার করেছেন, আমরা জানি যে জাতিসংঘ সেক্রেটারি জেনারেল, হ্যাঁ সেক্রেটারি করেছেন, সেটা উনি করতেই পারেন, কারণ উনিও তো চান যে সমস্যাটা সমাধান হোক। সমস্যার সমাধান আসলে শুধু কেন্দ্রের সাথে নেগোশিয়েট করে ফাইনাল হবে না, এটা আমরা জানি, কারণ বাস্তবতা পরিবর্তন হয়ে গেছে। ওকে, আমার আসলে চীন নিয়ে একটা প্রশ্ন করতে হবে যে এইটার ক্ষেত্রে চীনের মানে মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন, এটার সাথে আসলে চীনে এটার নিয়ে কথা হবে কিনা, এইটার বা চীনের সফরে এটার মধ্যে থেকে গুরুত্ব পাবে কিনা, কারণ আরাকান আর্মির সহায়তাটা মূলত চীন থেকে আসে, আবার মিয়ানমার সরকারের সঙ্গেও চীনের একটা সম্পর্ক রয়েছে। এটা বিষয়ে কি আপনি কিছু বলবেন? কারণ চীন নিয়ে আমাদের আরও প্রশ্ন রয়েছে আর কি, এইটাতে কিছু বলবেন? না, এটা আমি বলবো এই কারণে যে আপনি বলেছেন যে দুই পক্ষের সাথে চীনের সম্পর্ক আছে। এটা একদিক দিয়ে আমাদের জন্য সুবিধাজনক, এই জন্য যে আমরা যদি কোনো কিছু আসলে সত্যিকার সমাধানটা যেটা চাই সেটাতে
চীন বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কারণ চীনের সাথে যেহেতু দুই পক্ষেরই যোগাযোগ আছে এবং দুই পক্ষই অনেকাংশেই চীনের উপর নির্ভরশীল। আমরা অবশ্যই চীন আমাদের বন্ধুরাষ্ট্র, আমরা চাইবো যে তারা আমাদেরকে সহায়তা করুক। আমরা আশা করব যে এই সমস্যার সমাধানে চূড়ান্ত বিচারে চীন একটি ইতিবাচক ভূমিকা রাখবে। একটি প্রশ্ন দর্শকরা অনেকবার করছেন, সেজন্য প্রশ্নটা করা, সেটা হচ্ছে যে পররাষ্ট্র সচিব, আপনার পররাষ্ট্র সচিব যিনি আছেন, বলা হচ্ছে যে তিনি আওয়ামী লীগের লোক বা অন্য কোনোভাবে, এই ব্যাপারটা আপনি আসলে শুনেছেন কিনা, দেখেছেন কিনা? পররাষ্ট্র সচিবের নিয়োগের ক্ষেত্রে আপনার কোনো পছন্দ ছিল কিনা, আছে কিনা? দেখুন, পররাষ্ট্র সচিবের নিয়োগে পররাষ্ট্র উপদেষ্টার কোনো পছন্দ থাকবে না, এটা তো হতে পারে না। এটা খুবই স্বাভাবিক। পররাষ্ট্র সচিব অবশ্যই আমি আমার পছন্দের ব্যক্তি বলেই এবং আমি তাকে যোগ্য বলে মনে করি বলেই তিনি এই পদে আসীন হয়েছেন। আর একটা কথা আমি আপনাকে বলি, যে কেউ যে কোনো অবস্থানে ঢুকলেই, এখন তো যেহেতু সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ, মুহূর্তের মধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিষোদ্গার চলতে থাকে, কিছু সত্য কিছু মিথ্যা, কিছু এর মাঝামাঝি। তো আমাদেরকে এটা এভাবেই দেখতে হবে। হয়তো অন্য কাউকে পররাষ্ট্র সচিব হিসাবে দেখতে কারো ইচ্ছা ছিল, তিনি সন্তুষ্ট হননি, তিনি এটা বলতেই পারেন। তবে আমি এটুকু বলি যে উনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন এবং উনি আওয়ামী লীগের লোক কোট অ্যান্ড কোট, এরকম কোনো প্রমাণ আমার কাছে নেই। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে গত 17 বছর একটি সিস্টেমে দেশে একটি খুবই অন্যায্য একটা ব্যবস্থা ছিল সেখানে আত্মরক্ষার জন্য এবং স্বাভাবিকভাবে জীবন কাটিয়ে চাকরি করে রিটায়ার করার জন্য কিন্তু অনেককেই বা প্রায় সবাইকেই অন্ততপক্ষে নিজেকে আওয়ামী বিরোধী নয় এটা প্রমাণ করতে হয়েছে। সেটাকে আমাদের ধরলে চলবে না। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি 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 একটা কথা প্রায়ই বলি যে আমি আমার চাকরি জীবনে 33 বছর চাকরি করেছি, এর মধ্যে 6টা সরকার পরিবর্তন দেখেছি। এবং ব্যুরোক্র্যাটদের নিয়মই হচ্ছে যে তারা যখন যে সরকার থাকবে তাকে তারা সার্ভ করবে এবং তাদের মতো করে সার্ভ করতে হবে। এখন সেটার কোনো বিকল্প আমরা এখনো বের করতে পারিনি। যদি পারতাম তাহলে ভালো হতো। আপনি আসবেন সেজন্য দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে দেশে বিদেশে কিছু গোষ্ঠী বাংলাদেশ নিয়ে মিথ্যা ও অপতথ্য ছড়াচ্ছে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রিয় দর্শক, এই বক্তব্য সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 80% দর্শক মনে করছেন আপনার এই বক্তব্য সঠিক, শতকরা 20% মনে করছেন এটি সঠিক নয়। 57,000 দর্শক আমরা যখন এটি মানে দেখছি তখন তার কিছুক্ষণ আগে আসলে 57,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। আমরা আবার একটু রোহিঙ্গা প্রসঙ্গে ফিরে আসি মাননীয় উপদেষ্টা। সেটি হচ্ছে যে সম্প্রতি একটি খবর খুব আলোচিত, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে সৌদি আরবে থাকা 69,000 রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট নবায়ন করা হচ্ছে। আমরা জেনেছি যে এটি এই সরকারের সিদ্ধান্ত নয়, আগের সরকারের ধারাবাহিকতা। রোহিঙ্গাদের নিয়ে এই ডিল করা থেকে এটিকে আপনি ভুল সিদ্ধান্ত মনে করেন কিনা, এই 69,000 পাসপোর্ট নবায়ন করা? ভুল শুদ্ধ আসলে আমি এখানে কোনোটাই বলতে চাই না। বিষয়টা হচ্ছে যে এটা আমাদের করতে হয়েছে এই কারণে যে আপনারা জানেন যে সৌদি আরবের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরবে আমাদের 30 লক্ষ বেশি মানুষ ওখানে কাজ করেন। এখন এই আমরা জানি যে আমাদের দেশে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন সময় প্রচুর পাসপোর্ট দেওয়া হয়েছে। এখন পাসপোর্ট যখন একবার আপনি দিয়েছেন, আপনি তো দায়িত্বটা পুরোপুরি অস্বীকার করতে পারেন না। এখন তারা সৌদিরা যেটা ইনসিস্ট করছেন যে না, তারা সব রেগুলারাইজ করতে চান, কাজেই তাদের যেহেতু পাসপোর্ট ছিল এবং সেটা এক্সপায়ার করে গেছে, তার কাজে তাদেরকে আমাদের পাসপোর্ট দিতে হবে। আমরা অনেক নেগোশিয়েট করেছি, তাদের চেষ্টাও করেছি অনেক কিছু। আলটিমেটলি দেশের স্বার্থে আমাদেরকে এটা কিন্তু স্বীকার করতে হয়েছে এবং দেশের স্বার্থেই আমরা এই কাজটা করছি। এরপরে এটার ইফেক্ট কি হবে সেটা আমরা দেখবো এবং যখন মুখোমুখি হব তখন আমরা সেটা মোকাবেলা করার চেষ্টা করব। আপনি নিশ্চয়ই এই আলোচনাটা আপনার কাছে তো আসবেই। ডব্লিউএফপি আলোচনা করছেন যে তহবিল না পেলে রোহিঙ্গাদের রেশন অর্ধেক করে ফেলতে হবে বা টাকা কমে যাবে। এটা আসলে কতটা মানে সংকটের কথা বা কতটা বাস্তব তহবিল? এবং দেখুন, ইতিমধ্যে নোটিশ যেটা দেওয়া হয়েছে সেটা হলো যে এপ্রিল ঠিক আছে, মার্চ তো পার হয়ে গেল, এপ্রিল ঠিক আছে, মে থেকে এটা ওই $12.5 পার হেড পার মান্থ, হ্যাঁ, এইরকম সামান্য পরিমাণে কিন্তু কোথাও কারো থাকা খাওয়ার ব্যবস্থা হয় না। যাই হোক, থাকার ব্যবস্থা তো আছে। যাই হোক,
এতে করে এক ধরনের কোনো না কোনো ভাবে আমরা এটা ম্যানেজ করতে পারছিলাম। এখন দেখা গেছে যে যদি আসলে এই ইউএসএআইডির কারণে যদি একেবারে ফান্ড বন্ধ হয়ে যায়, তাহলে এটা $6 নেমে আসবে। আমি মোটামুটি আশাবাদী মোটামুটি আশাবাদী যে এটা ঘটবে না, এটা ঘটবে না। আমরা ইতিমধ্যে আমাদের সকল বন্ধু রাষ্ট্রকে বলেছি, এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে এখানে যারা প্রতিনিধি আছেন তাদেরকে বলেছি, দেখো এটা তো হতে পারে না যে $6 কি করে একজন মানুষ তার জীবন ধারণ করবে এই মাসে। কাজে এটা আমার মনে হয় আমরা একটু ইতিবাচক ইন্ডিকেশন পাচ্ছি। এই ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াবে না, আমরা অন্ততপক্ষে বাড়াতে না পারি যে পর্যায়ে ছিল সেটা আমরা ধরে রাখতে পারবো বলে আমি খুবই আশাবাদী। আচ্ছা, আমি একটু চীন প্রসঙ্গে যাই। যে 26শে মার্চ প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন, সেই চীন সফর নিয়ে নানা ধরনের কথা আছে। যে আমাদের প্রেস সচিব বলছেন যে মানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছেন যে সরকার দুই দেশের সম্পর্কে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। আমরা আসলে চীন থেকে কি চাই? মানে একটা আছে না যে আমরা এই মুহূর্তে চীন থেকে আমরা কি হলে বলবো যে আমরা এটা চেয়েছি, এটা পেয়েছি। এগুলি নিশ্চয়ই আপনি আগেই সব ঠিক করেছেন, আপনিও চীনে গিয়েছিলেন। সবচেয়ে বেশি চাওয়া আমাদের এখন চীন থেকে কি, মানে আমাদের প্রায়োরিটিতে সবচেয়ে উপরে কোনটা? প্রায়োরিটিতে আমি যদি বলি তাহলে আসলে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটা আছে এটা তো আছেই। অবশ্যই আমরা সবসময় সেই সম্পর্কটাকে আরো একটু এগিয়ে নিতে চাই। এটা আপনারা জানেন যে আমাদের সব বন্ধু দেশের সাথে আমরা সেটা করার চেষ্টা করি, এবং যখন একটি সর্বোচ্চ পর্যায়ে সফর হয় সেটা নিজেই একটা সেটা ইন্ডিকেশন দেয় যে আমরা আসলে খুব সম্পর্কটাকে আরো এগোনোর চেষ্টা করছি, এবং খানিকটা যে অগ্রগতি হচ্ছে সেটারই প্রমাণ হলো একটা ভিজিট, এই পর্যায়ের একটা সফর। আর যদি বলেন যে আমরা কি চাই, আমাদের প্রধানত বিষয়টা হচ্ছে যে অর্থনৈতিক। আমরা চাই যে চীন আমাদের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে, এটা বহাল থাকুক এবং আরো বৃদ্ধি পাক। আমরা চাই যে চীন এখানে আমাদের দেশে চীনের পক্ষ থেকে সরকারি পর্যায়ে হোক বা ব্যক্তি পর্যায়ে হোক প্রচুর বিনিয়োগ আসুক। আমরা কিন্তু চীনের জন্য স্পেসিফিক একটা এসইজেড এলাকা রেখেছি চিটাগংয়ে, 400 একরের মতো। আমরা চাই যে সেখানে তারা তাদের বিনিয়োগ করুক, ফ্যাক্টরি রিলোকেশন হোক অথবা নতুন ফ্যাক্টরি নতুন চালু করা হোক, এটা তারা এখানে আসুক। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা এমনিতে তো চীন আমাদেরকে প্রচুর সুবিধা দিয়েছে, কিন্তু আমরা সেটা খুব বেশি ব্যবহার করতে পারছি না এই কারণে যে আসলে আমাদের প্রোডাক্ট বাস্কেট খুবই লিমিটেড, এটা তো আমরা জানি অনেক। হ্যাঁ, কিন্তু আমরা প্রথমত আমি মনে করি যে দেখবো যে এটা হোক, আমাদের সাথে ইনভেস্টমেন্টটা বাড়ুক, যোগাযোগ বাড়ুক, ব্যবসা বাণিজ্য বাড়ুক, এবং সেটা বাড়ছে, আরো যেন বাড়ে আমরা সেটাই চাই। এডুকেশন একটা ক্ষেত্র, আমরা চাই যে আপনারা জানেন যে আসলে চীনের একটা উল্লেখযোগ্য সংখ্যক বিশ্ববিদ্যালয় কিন্তু র্যাঙ্কিং এ যথেষ্ট উপরের দিকে। তো আমাদের প্রচুর ছাত্র কিন্তু পড়াশোনা করছে চীনে। আমরা হয়তো এই সংখ্যাটা সম্বন্ধে অতটা ওয়াকিবহাল ছিলাম না। আমরা চাই যে এটা আরো বাড়ুক, আমরা চাই যে তারা আরো স্কলারশিপ দেয় আমাদের ছেলে মেয়েদেরকে। পাশাপাশি আমরা চাই যে তারা হেলথ সেক্টরে একটু এগিয়ে আসুক। আমরা চাচ্ছি যে তারা তাদের এখানে যে হসপিটালগুলি আছে সেটাতে বাংলাদেশিদের চিকিৎসার ব্যবস্থা ইতিমধ্যে একটি ছোট্ট গ্রুপ গেছে ট্রায়াল কেস হিসাবে, সম্ভব কিনা, কতটুকু সম্ভব, কতটুকু ভায়াবল সেটা আমরা দেখব। প্লাস আমরা চাচ্ছি যে তারা আমাদের এখানে হসপিটাল স্থাপন করুক। তো এই জিনিসগুলি যদি হয় তাহলে সম্পর্ক স্বাভাবিকভাবে আরেকটু এগোবে। আমি মানে একটু আরেকটা মানে চীনেরই অন্য একটা প্রসঙ্গে যাওয়ার আগে একটু জানতে চাই যে আপনি যে বিষয়গুলি চীন থেকে চাচ্ছেন সেটি কি আসলে চীনের প্রবল প্রতিদ্বন্দ্বী এই অঞ্চলে ভারতের এন্টিডোট হিসাবে, নাকি বাংলাদেশের জন্য কল্যাণটা বা বাংলাদেশের ব্যবসায়িকটা বিষয়টাই আপনার মাথায় বেশি থাকতেছে? কেউ কেউ প্রশ্ন তুলতেছেন, আমি জানি যে আপনার মাথায় নিশ্চয়ই বিজনেসটাই থাকতেছে, কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলতেছেন জাস্ট ভারতকে শিক্ষা দেওয়ার জন্য আপনি চীনের দিকে এই বিষয়গুলি, শিক্ষা, মেডিকেল যেগুলি আপনি বললেন সেগুলি করতে চাচ্ছেন। না, দেখুন এখানে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ভারতকে শিক্ষা দেওয়ার কোনো প্রশ্ন নেই, ভারতকে শিক্ষা দেওয়ার কিছু নেই আমার। কিন্তু এটা তো সত্য যে ভারতের সাথে গত 6 মাস যাবত যে আমাদের যে সম্পর্ক সেখানে কিছু টানাপোড়েন আছে, এবং কিছু রেস্ট্রিকশন ভারতের পক্ষ থেকে এসছে, আমাদের পক্ষ থেকে না। তো আমাদেরকে তো প্রথম কথা হলো যে আমি সবসময় যেটা বলি যে কোনো ভ্যাকুয়াম কিন্তু থাকে না, কোনো শূন্যস্থান থাকে না, সেটা কেউ না কেউ পূরণ করে। ভারতে যদি আমাদের চিকিৎসা নিতে যান যারা, তারা যদি যেতে না পারেন বা তাদের সংখ্যা যদি ড্রাস্টিক্যালি কমে আসে, তাহলে তারা কোথাও না কোথাও চিকিৎসা নেবেন। তাদের কেউ বাংলাদেশে চিকিৎসা নেবেন, কেউ থাইল্যান্ডে যাবেন, কেউ আমরা বলছি যে চীনে যান, চীনে যাচ্ছেন,
বা যাবেন, এভাবেই শূন্যস্থান পূরণ হবে। এখানে কিন্তু শিক্ষা দেওয়ার কিছু নেই। ব্যাপারটা হলো আমাদের কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, নতুন রিয়ালিটিতে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। সেই অ্যাডজাস্ট করতে গিয়ে আমাদের যা যা কিছু করার প্রয়োজন সেটা আমরা করব। ইনভেস্টমেন্ট, আরেকটা জিনিস খেয়াল করুন আপনারা, আপনি যে অর্থনৈতিক দিক থেকে যদি খেয়াল করেন, তাহলে যখন ভারত বাংলাদেশ সম্পর্কের কোট আন কোট স্বর্ণযুগ যখন চলছিল, তখনও কিন্তু অফিসিয়ালি সবচেয়ে বেশি এক্সপোর্ট বাংলাদেশে ছিল চীনেরই, ভারতের না, ভারতের চেয়ে বেশি। যদিও বাস্তবে হয়তো ভারতের বেশি ছিল, কারণ ইনফর্মাল ট্রেড ছিল একটা বড় অংশ। কিন্তু এটা তো অর্থনৈতিক সম্পর্কর সাথে তো এই ভারতকে শিক্ষা দেওয়ার কোনো ব্যাপার এখানে নেই। আচ্ছা, আপনি তো মানে পররাষ্ট্র সচিব ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন একাধিক জায়গায়, ভারতে অনেকদিন ছিলেন। আপনার কাছে এই প্রশ্নটা করতে চাই যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কিন্তু শেখ হাসিনা সরকার শেষ দিকে এসে ভারত না চীন অ্যাপারেন্টলি সামনাসামনি হলো এই সংকটে পড়ে, এবং মানে আমি এরকম আর দেখি নাই, মানে এই কোল্ড ওয়ার পরবর্তী যুগে সফর সংক্ষিপ্ত করে একটা রাষ্ট্রপ্রধান চলে আসেন আরেকটা জায়গায় এবং তিনি বলেন যে তার মেয়ে অসুস্থ ছিলেন। মানে শেখ হাসিনাকে আসলে তাড়িয়ে দেওয়া হয়েছে কিনা, ভাগিয়ে দেওয়া হয়েছে কিনা সেটা আমরা জানি না। তো এই সংকটটাকে আপনারা কিভাবে ডিল করবেন? মানে আপনি দেখেন যে শেখ হাসিনা একটা কথা আমি মানে কোট করতে চাই, তিনি বলছেন চীন তো রেডি, কিন্তু আমি চাচ্ছি যে এটা ইন্ডিয়া করে দিক, এই প্রজেক্টটা করলে এই প্রজেক্টের জন্য যা দরকার ইন্ডিয়া দিতেই থাকবে, ঠিক আছে, যা সাফ সাফ কথা রাখা ঢাকা নেই। অথচ চীনের সাথে তিস্তা প্রজেক্টটা নিয়ে কিন্তু এর আগে মানে ভারত খুব মানে চাপ দেওয়ার আগে এটা কিন্তু অনেকখানি এগিয়েছিল। আপনারা এটা কি কিভাবে ডিল করবেন, মানে চীন ভারত তিস্তা প্রজেক্ট? চীন ভারত প্রসঙ্গে আমি খুব বেশি যেতে চাই না এখানে। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমরা আসলে দুই দেশের সাথে ভালো সম্পর্ক চাই, অবশ্যই আমাদের স্বার্থে, অবশ্যই পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এবং পারস্পরিক স্বার্থ সামনে রেখেই আমরা এটা করব। চীনের সাথে এই আপনি ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে আসলে আমাদের কিছু কাজকর্ম হচ্ছে, সেটা নর্মালি এগোবে। আমি মনে করি না যে এটাতে হঠাৎ করে বড় কোনো কিছু যে বাত্যয় হয়ে যাবে তা না। ভারতের সাথে আমাদের ওয়াটার রিসোর্সেস নিয়ে কথাবার্তা আছে এবং তাদের রাইট, ওয়াটার রিসোর্স নিয়ে যখন কথা উঠলো তখন এই প্রশ্ন তো করতে হয় যে 30 বছর মেয়াদী গঙ্গা পদ্মা পানির চুক্তির মেয়াদ কিন্তু এই ডিসেম্বরে শেষ হবে। চুক্তি নবায়ন করতে সম্প্রতি দুই দলের বিশেষজ্ঞরা বৈঠক করেছেন, ফারাক্কা এলাকা পরিদর্শন করছেন, কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে। আপনারা কি ভাবছেন যে মানে এটা কি করবেন, চুক্তি নবায়ন করবেন কিনা, নতুন চুক্তি করবেন কিনা, কি আমরা আশা করতে পারি? ভারতীয়দের অবস্থান এক্স্যাক্টলি কি আমি জানি না। আমাদের অবস্থান হচ্ছে যে আমরা সম্ভব হলে আরো একটু ভালো চুক্তি করতে চাই। সেটা হলো যে পূর্বের চুক্তিতে কিন্তু ছিল যে আপস্ট্রিম কোনো জায়গায় কিছু ওয়াটার মানে আটকে রাখার ব্যবস্থা করে ড্রাই সিজনে যাতে এখানে পানির সরবরাহ বাড়ানো যায়। এটা স্বীকৃত ছিল যে আসলে যে পানি যেটুকু আছে সেটা দুই দেশের পূর্ণ প্রয়োজনের জন্য যথেষ্ট না, এটা দুই পক্ষ স্বীকার করেছে। এবং লোয়ার রেপিরিয়ানের তো কিছু করার নেই এই ক্ষেত্রে। আপার রেপিরিয়ান হিসেবে ভারত এবং নেপালে জলাধার করে পানি সরবরাহ বাড়ানো সম্ভব, এটা বাড়ানোর কথা কিন্তু আমাদের আগের চুক্তিতেই আছে। এখন আমি জানি না যে এটা এ নিয়ে কিন্তু 30 বছরের কোনো অগ্রগতি হয়নি, 30 বছরের কোনো অগ্রগতি হয়নি এটা নিয়ে। দুই পক্ষের কোনো পক্ষ থেকে খুব জোরালো কোনো দাবিও কখনোই জানানো হয়নি যে এটা অবিলম্বে করা হোক। তো মন্দের ভালো হিসেবে যদি আমরা বর্তমান চুক্তি যেটা আছে এটাকে নবায়ন করতে পারি, আমি মনে করি যে আপাতত সেটা খুব খারাপ হবে না। সেখানেও প্রভিশন থাকুক যে ভবিষ্যতে যাতে আমরা আরো ওয়াটার অগমেন্টেশনের জন্য আপস্ট্রিমে কোনো ফ্যাসিলিটি সৃষ্টি করতে পারি। আমি মনে করি এটাই আমাদের এখন লক্ষ্য হওয়া উচিত। মানে এই চুক্তি নবায়নকে আপনারা মন্দের ভালো মনে করছেন? মন্দের ভালো এই জন্য যে ইয়া তো হয়নি, মানে এই যে একটা জলধারা বাড়ানোর যে একটা কথা ছিল, যে পানির প্রবাহ বৃদ্ধির একটা যে কথা ছিল, সেটা তো আমরা কিছু করিনি। তো সেটা যদি আমরা এখন করতে পারি, নির্দিষ্ট যদি করে বলতে পারি যে হ্যাঁ আমরা অমুক অমুক জায়গায় করব, তাহলে সেটা অবশ্যই খুব আইডিয়াল হবে। কিন্তু সেটা হবে আমি এটা মনে করি না। কিন্তু অন্ততপক্ষে যে চুক্তিটা আছে এটা যদি নবায়ন হয় দীর্ঘ সময়ের জন্য, এবং তার মধ্যে যদি আবার একটা অন্তত প্রতিশ্রুতিটা পুনর্ব্যক্ত হয় যে না আমরা এবার সত্যি সত্যি চেষ্টা করবো এটার প্রবাহ বাড়াতে, তাহলে আমি মনে করি সেটা খুবই ভালো হবে। একটু শেখ হাসিনা প্রসঙ্গে আসি। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো আছে, কিন্তু ভারতের পররাষ্ট্র দপ্তর সহ বিভিন্ন সরকার মহল প্রতি সপ্তাহে এখনো মনে করিয়ে দিচ্ছে শেখ হাসিনা ভারতে তাদের অতিথি হিসাবে আছেন। দ্বিতীয়ত তারা বলছেন বাংলাদেশে নির্বাচিত সরকার এলে কেবলমাত্র সম্পর্কটা স্বাভাবিক হবে।
আবার একটু বলি, কেউ কেউ বলছেন শেখ হাসিনা আসলে নয়াদিল্লি নাই, তিনি অন্য কোথাও আছেন। এই বিষয়টাকে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় বা আপনি আসলে এটাকে কিভাবে দেখছেন? মানে ভারতের সাথে আমাদের একটা স্বাভাবিক সম্পর্ক থাকবে, কিন্তু আমাদের একজন পলাতক প্রধানমন্ত্রী যিনি বিভিন্ন ধরনের অপরাধ করে দেশ থেকে পালিয়ে গেছেন, তাকে আবার তারা আশ্রয় দিবেন, অতিথি হিসেবে রাখবেন, বিষয়টা আসলে কিভাবে আপনি ডিল করেন? দেখুন, এটা একটি ইরিটেন্ট বলেই আমি মনে করি। এটা একটু ইরিটেন্ট, এবং এই ইরিটেন্ট রিমুভড হলে আমরা খুশি হব। তবে আহ, এটার কারণে আমরা ভারতের সাথে সম্পর্ক ভালো করব না এমন কোনো তো আমাদের অঙ্গীকার নেই। আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক চাই, তারপরেও এটা একটি ইরিটেন্ট। এই ইরিটেন্টটা রিমুভ যদি ভারত করে, তাহলে সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখবে আমাদের সম্পর্কের ক্ষেত্রে। তবে একটা জিনিস যেটা আসলে গ্রহণযোগ্য না, সেটা আমরা তো বলেছিও, সেটা হলো যে অভ্যন্তরীণ ব্যাপারে কোনো হস্তক্ষেপ আমরা পছন্দ করি না। আমরা পছন্দ করি না এবং গ্রহণও করি না। আমাদের এখানে ওই সরকারের সাথে ভারত সরকারের সম্পর্ক থাকবে। সরকারের ধরন কি অথবা কবে কি পরিবর্তন হবে, সেটা ভারতের বিষয় না, সেটা আমাদের জনগণের বিষয়, এবং জনগণ সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে আছে জনগণ। সেটা নিয়ে ভারতের কোনো কমেন্ট, সেটা সেনা প্রধানই হোক আর তাদের যে ওই আপনার স্পোক্সপারসনই হোক, আমি মনে করি তাদের এ ব্যাপারে কোনো কিছু বক্তব্য দেওয়ার প্রয়োজন আছে। ইতিহাসের খাতিরে একটা প্রশ্ন করি, মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জি, যখন শেখ হাসিনা 5 আগস্ট হেলিকপ্টারে করে, সামরিক হেলিকপ্টারে করে বা সামরিক বাহনে করে তাকে ভারতে নিয়ে যাওয়া হলো, সেই সময় আসলে ভারত কূটনীতির বা ডিপ্লোমেসির কোন প্রোটোকলটা ব্যবহার করেছিল? যে একজন সরকার প্রধান আসছেন এখানে সফর করতে, না কি? মানে তাদের তো এগুলি তো সবগুলি রেকর্ড থাকে, মানে এটা ইতিহাসের খাতিরে একটু জানতে ইচ্ছা করে যে এই রেকর্ডটা আসলে কি। আমরা দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায় নানাভাবে নানা কিছু বলেছে। আপনি আসলে এই বিষয়টা সম্পর্কে আপনার কাউন্টার পার্টির সঙ্গে যখন আপনার কথা হয়েছে বা আপনার কাগজপত্রের মধ্যে আসলে জিনিসটা কি হিসাবে থাকবে? দেখুন, আমি ইতিহাসের ছাত্র, লেখাপড়া করেছি এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ইতিহাস এত তাড়াতাড়ি লেখা হয় না। অনেকে মনে করেন যে ইনস্ট্যান্টলি এই ঘটনাটা যদি ঠিকমতো রেকর্ডেড না হয়, তাহলে বোধহয় হারিয়ে যাবে। আসলে হারিয়ে যায় না কোনো কিছুই। 100 বছর পরে, 50 বছর পরেই কিন্তু প্রকৃত সত্যটা কিন্তু তখন বেরিয়ে আসে। কারণ যখন ঘটনা ঘটে, সেখানে দুই পক্ষ থাকে, তাদের সেন্টিমেন্ট, তাদের ইমোশন খুব বেশি কাজ করে। কিন্তু এটা যখন 50 বছর পরে, 100 বছর পরে লেখা হবে, বিভিন্ন সূত্র থাকবে। আজকে পত্রিকাতে যেগুলি খবর বেরোচ্ছে, সেগুলি সূত্র হিসেবে থেকে যাবে, এবং সেখান থেকে কিন্তু প্রকৃত সত্যটা তখন বেরিয়ে আসবে। আমার মনে হয় আমি এই থিওরিটিক্যাল উত্তরটা দিয়ে এখানে শেষ করি। এটা নিয়ে এখনই এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। আচ্ছা, পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্কের প্রসঙ্গে আসি। যে পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশ বৃদ্ধি করছে, জাহাজে পণ্য আসছে, ফ্লাইট চালু হয়েছে, শিক্ষা সংস্কৃতি বিনিময়ের উদ্যোগ দেখা যাচ্ছে। নিক্কেই এশিয়া বলছে যে বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতায় কৌশলগত চাপে পড়েছে হচ্ছে ভারত। এটা কি আসলে বাস্তবতা? মানে আমি জানতে চাইছি যে আসলে কৌশলগত চাপে পড়েছে কিনা, এবং সেইটা আপনাদের উদ্দেশ্য ছিল কিনা যে ভারতকে একটু কৌশলগত চাপে রাখা। কারণ আমরা গত 15 বছর ধরে শুনেছিলাম যে ভারতকে যা দিয়েছি তারা চিরকাল মনে রাখবে, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন। সুতরাং একটু চাপে রাখা দরকারও কিনা? আমি এটাকে চাপের কোনো কিছু দেখি না। আমি দেখি এটাকে এভাবে যে আসলে আসলে গত 10-15 বছর যেটা করা হয়েছে, সেটা হলো যে পাকিস্তানের সাথে ডেলিবারেটলি যে ভালো সম্পর্ক রাখবো না, এরকম একটা অ্যাটিটিউড ছিল, যেটা আমি মনে করি যে সঠিক না। আমাদের সব দেশের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করা উচিত। বিশেষ করে পাকিস্তান তো এই উপমহাদেশের একটা দেশ, সার্কের মেম্বার। সার্ক যদিও এখন মোটামুটি প্রায় ডিপ ফ্রিজেই আছে, তারপরেও আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি এবং বাস্তবায়ন করছি, সেটা হলো যে স্বাভাবিক সম্পর্ক, একটা যে কোনো একটা দেশের সাথে যেরকম সম্পর্ক থাকে, পাকিস্তানের সাথে আমরা সেরকম সম্পর্ক চাই। আমাদের যদি বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের সুযোগ থাকে, বাণিজ্য তো সরকার করে না, বাণিজ্য করে ব্যক্তি। তাদেরকে বাধা না দিলে যদি তারা দেখা যায় যে তারা পাকিস্তান থেকে ব্যবসা বাণিজ্য করে সুবিধা করতে পারছে, কোনো জিনিস যেটা আমাদের এখানে শর্টেজ আছে সেটা যদি পাকিস্তান থেকে আসে, তাতে আমাদের অর্থনীতি যদি উপকার হয়, সেটাতে বাধা দেওয়ার আমি কোনো কারণ দেখি না। এই কারণেই আমি মনে করি যে বাণিজ্যিক সম্পর্ক যতটুকু ম্যাক্সিমাম সম্ভব সেটাই করা উচিত। কারণ বাণিজ্যিক সম্পর্ক উভয় দেশের জন্য এবং উভয় অর্থনীতির জন্য উপকারী হয়। যেটা উপকারী হবে না, সেটা তো কেউ কিনতে যাবে না। কেউ তো আপনি মনে করুন যে একটা সামগ্রী যেটা ভারতে বা পাকিস্তানে পাওয়া যায়, সেটা তো আমরা ইউরোপ থেকে কিনতে যাবো না 3 গুণ দাম দিয়ে। কাজে অর্থনীতির স্বার্থে
এই একটা মুক্তবাজার অর্থনীতি যেহেতু আছে, কাজেই আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে ব্যবসায়ীরা যেন সেই সুযোগটা নিতে পারে। ভারত বা পাকিস্তান থেকে পণ্য আনার ক্ষেত্রে কি বাধা ছিল? আমরা কিন্তু পাকিস্তানের প্রচুর পণ্য, বিশেষ করে কাপড়ের সাথে রিলেটেড যেসব পণ্য, কাপড়, সুতা, সেগুলি দেখেছি। এটা কি এখন অনেক বেশি বেড়েছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যে আমরা তো সাবেক প্রধানমন্ত্রীকে ধাম করে ইমরান খানকে ফোন করেও ফেলতে দেখেছি, মানে যোগাযোগ শুরু করতো। মানে এইটার থেকে কি আলাদা কিছু আপনারা করছেন, মানে বাণিজ্য বা কূটনীতির ক্ষেত্রে? না, খুব আলাদা কিছু না। দুটো সমস্যা ছিল পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে। একটা হলো যে ভিসা ছিল প্রায় অসম্ভব। Right. আমি যে বোর্ডিং স্কুলে পড়ে এসেছি, রাজশাহী ক্যাডেট কলেজ, সেটার রিইউনিয়নে আসতে চেয়েছিলেন আমাদেরই মতো বয়স্ক দুজন মানুষ পাকিস্তান থেকে, কিন্তু ভিসা পাননি বলে আসতে পারেননি। এখন এটা তো একটা স্বাভাবিক সুস্থ পরিবেশ না। রাইট, রাইট, রাইট। 70 বছর বয়সের একজন মানুষ তার বোনকে দেখতে আসবে ঢাকায়, তার ভিসা অ্যাপ্লিকেশন ফরেন মিনিস্ট্রিতে প্রথমে আসতো, তারপরে হোম মিনিস্ট্রিতে যেত, হোম মিনিস্ট্রি এজেন্সিকে পাঠাতো, তারা ক্লিয়ার করার পরে 3 মাস পরে তাকে ভিসা দেওয়া হতো। এই দুঃসহ পরিবেশটাকে আমরা সরিয়ে দিতে চাইছি। এটা কোনো অর্থ হয় না। ব্যবসায়ীরা যেন স্বচ্ছন্দভাবে যাতায়াত করতে পারেন, সেটাও আমরা চাই। যদি কেউ তার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যেতে চায়, যদি কেউ এমনকি ট্যুরিজমের কারণে যেতে চায় বাড়ি পাহাড় দেখতে, তা আমার সমস্যাটা কোথায়? এটা আমরা এই আমরা অস্বাভাবিক বাধাটাকে আমরা দূর করার চেষ্টা করেছি। আমরা এটা শুনেছি যে পাকিস্তানে, মানে গত 15 বছর 17 বছরে যারা পাকিস্তানে যেতে চেয়েছে বা পাকিস্তানে ভিসা নিয়েছে বা পাকিস্তানে যেতে হয়েছে, এমনকি পেশাগত প্রয়োজনও যারা পাকিস্তানে গিয়েছে, মানে আমার সাংবাদিক বন্ধু বান্ধব, তাদেরও আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হোক আর ভারতীয় ভিসা পেতে হোক, নানা ধরনের চোখ রাঙানি তাদের সহ্য করতে হয়েছে। এখন কি ঘটনাটা একটু উল্টা, যে যেমন ধরেন কেউ যদি কাজে ভারতে যায়, তার কি পাকিস্তানের বা পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের তার একটু চোখ রাঙানি খেতে হবে কিনা, এরকম কোনো কিছু আছে কিনা? আমি অবশ্যই না। ব্যাপারটা হলো যে ভারতীয় ভিসার ব্যাপারে যেটুকু রেস্ট্রিকশন সেটা ভারতীয়রাই আরোপ করেছে। মানে আমি যতটুকু জানি অ্যাবাউট 20% ভিসা ইস্যু হচ্ছে এখন, যা নর্মালি হতো প্রতিদিন। আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারবো না, আমি সেটা খোঁজ দিতে যাইনি। আমি প্রচুর মানুষকে দেখেছি তারা ভিসা পেতে অসুবিধা হচ্ছে, এটুকুই। এটা তাদের ভিসা হচ্ছে তাদের অ্যাবসলিউটলি সভরেন রাইটস। তারা কাকে ভিসা দেবেন না দেবেন তাদের অধিকার। যদি না দেন তাহলে আমাদের, যেটা আমি বলছি যে বিকল্প তো আমাদের লোকেরা বের করে নেবে, সেটা কিছু করার নেই। আমি মনে করি না এতে কোনো চোখ রাঙানির কোনো ব্যাপার আছে। ভারতে যারা যেতে চান যাচ্ছেন তো এখনো মানুষ, এখনো ভারতে পাকিস্তানে যতজন যান তার থেকে অনেক গুণ বেশি মানুষ এখনো ভারতে যান। এটা নিয়ে কোনো সমস্যা আমি তো দেখি না। আপনি সার্কের কথা বলছিলেন যে গত 1 দশক ধরে সার্ক কিন্তু পুরোপুরি নিষ্ক্রিয়, প্রধানত ভারতের কারণেই সার্ক নিষ্ক্রিয় হয়ে আছে বলে অনেকে বলছেন, এবং বাংলাদেশ যেহেতু ভারতের এই সব বিষয়ে পুরোপুরি সহযোগী ছিল, সেই জন্য সেটা নিয়ে কিছু হয় না। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় বা সরকারের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে সার্ক নিয়ে আগ্রহ দেখিয়েছেন। এক্ষেত্রে আসলে অগ্রগতিটা কি? শেখ হাসিনার আগ্রহ সার্কের চেয়ে বেশি বিমস্টেক করার জন্য ছিল, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, যেটা আসলে সার্ক এবং বিমস্টেক দুটো প্রতিষ্ঠান নিজস্ব প্রয়োজন আছে, একটি আরেকটু বিকল্প নয়। এটা আসলে বরং একটা আরেকটিকে কমপ্লিমেন্ট করতে পারে। আমরা এটাকে সেভাবেই দেখি। সার্ক যে কোনো কারণে হোক, পাকিস্তান ভারত যে দ্বৈরথ চলছে মানে বহুদিন যাবৎ, সে কারণেই আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ ভারত পাকিস্তানে কোনো সামিট করতে যেতে রাজি হয় না, এভাবেই সার্ক মরিবান্ড হয়ে গেছে এবং গত 10 বছর যাবৎ এতে কোনো অগ্রগতি নেই। এই মুহূর্তে কোনো অগ্রগতি নেই। আমি শুধু আপনাদেরকে এইটুকু বলতে পারি, আসলে কোনো অগ্রগতি হয়নি। আচ্ছা, অনেকেই বলে থাকেন মানে ভূরাজনীতি বা মানে কি, মানে এই যে বিশ্ব রাজনীতিতে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র মানেই হচ্ছে সাউথ এশিয়াতে ভারত, বা আমাদের দক্ষিণ এশিয়াতে মানে হচ্ছে ভারত। এখন এইটা কি আসলে বাস্তবতা? মানে ইন্ডিয়া কি এই অঞ্চলের একটা ছোট আমেরিকা? মানে আপনি যদি আমেরিকার সাথে সম্পর্ক ভালো করতে চান, তাহলে কি এটা আসলে ইন্ডিয়ার মাধ্যমেই করতে হবে? ইন্ডিয়াকে সাথে নিয়েই করতে হবে? ইন্ডিয়ার কি বলে জানি, এটা ইন্ডিয়ার সুদৃষ্টি নিয়েই করতে হবে, নাকি ব্যাপারটা আসলে কেমন? মানে আপনি কি মনে করেন? আমি এটা পুরোপুরি মনে করি না, পুরোপুরি এরকম মনে করি না আমি। ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, অনেক বড় দেশ, অনেক শক্তিশালী দেশ, এবং যেহেতু বৈশ্বিক যেই আপনার জিওপলিটিক্যাল যেসব ইকুয়েশন আছে তার মধ্যে ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং যেহেতু চীন যুক্তরাষ্ট্র একটি বৈরী সম্পর্ক আছে এক ধরনের,
কতটুকু বলি সেটা অবশ্য আমরা আরো ক্লিয়ার হবো হয়তো আরো পরে, কিন্তু একটা একটা অন্তত পক্ষে প্রতিযোগিতামূলক সম্পর্ক যেহেতু আছে, সেখানে যেহেতু ভারতের সাথে চীনের সম্পর্কের কিছু সংঘাত আছে, কাজে সেই হিসাবে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয় এবং দেওয়াটা খুবই স্বাভাবিক। এই অঞ্চলের বিশাল শক্তি ভারত, কাজে তাকে গুরুত্ব দেয়। কিন্তু তার মানে এই না যে আমাদেরকে আলাদাভাবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ডেভেলপ করতে পারবো না। আমি মনে করি যে সেটা আমাদের পক্ষে খুবই সম্ভব। আমাদের একটা উল্লেখযোগ্য ডায়াসপোরা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, আমাদের সবচেয়ে বড় বাজার এবং সবচেয়ে আপনার রেমিটেন্সের একটা অন্যতম বৃহৎ উৎস হচ্ছে যুক্তরাষ্ট্র। কাজে আমাদের তো সম্পর্ক তাদের সাথে ভালোই আছে বলে আমি মনে করি, এবং এই সম্পর্ক আরো যাতে ভালো হয় সে আমরা চেষ্টা চালিয়ে যাব। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, ভারতের সাথে সম্পর্ক, চীনের সাথে সম্পর্ক, তিনটেই আমরা আলাদাভাবে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব। আমি সর্বশেষ প্রসঙ্গে আসতে চাই, এরপরে অবশ্য একটা ছোট্ট একটা সম্পর্ক প্রসঙ্গ হবে, কিন্তু সর্বশেষ প্রসঙ্গ হচ্ছে প্যালেস্টাইন। আমরা দেখেছি যে প্যালেস্টাইনে বিশেষ করে গাজা উপত্যকায় এখন যা হচ্ছে, মানে আপনি জানেন যে এটা আসলে বড় করে ব্যাখ্যা করা দরকার নেই। সবচেয়ে বেশি একটা মানবিক ক্রাইসিস সেখানের মধ্যে দিয়ে তারা এটা যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্য বা অন্য যে ইসলামী বা মুসলিমদের যে জোট আছে, তারা আসলে আরবদের যে জোট আছে, তারা আসলে খুব কড়া করে শক্ত করে আসলে ওনাদের পাশে দাঁড়াতে পারছেন না। গাজার এখানে আরব লীগ, ওআইসি বা মধ্যপ্রাচ্যের আরো বড় বড় দেশগুলি যেগুলি, সেগুলি। বাংলাদেশ এই ক্ষেত্রে আসলে কি করতে পারে বা কি ভূমিকা নিচ্ছে? আমরা দেখছি যে বাংলাদেশ আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার পত্র দিচ্ছে, প্রতিবাদপত্র দিচ্ছে, ভাষ্য দিচ্ছে, কিন্তু এর চেয়ে বেশি কোনো কিছু করার কথা কি আসলে চিন্তা করছে বা কোনো কিছু করা কি আসলে সম্ভব কিনা? আমি মনে করি না যে আমাদের পক্ষে এ ব্যাপারে খুব বড় কোনো ভূমিকা পালন করা সম্ভব। আমরা অবশ্যই ইসরায়েলি যে অ্যাট্রোসিটি সেটার প্রবল নিন্দা করি, কিন্তু আমাদের পক্ষে এর চেয়ে বেশি তেমন কিছু করা সম্ভব না। কখনো ভোটিং যদি হয় কোনো বডিতে, সেখানে আমরা অবশ্যই ফিলিস্তিনের পক্ষে ভোট দিই, ফিলিস্তিনের প্রতি আমাদের আপামর জনসাধারণের সমর্থন আছে, কিন্তু এর চেয়ে বেশি কিছু ম্যাটেরিয়াল তেমন কিছু করা আমাদের সাধ্যাতীত। আমরা শুধু এটুকু, কিছুদিন আগে যে একটা মিটিং হয়েছিল ফরেন মিনিস্টারদের জেদ্দায়, খুব ইমার্জেন্সি মিটিং, একদিনের জন্য হয়েছিল, সেখানে কিন্তু আমরা এটুকু প্রেস করেছি যে গাজার রিকনস্ট্রাকশনের প্রশ্ন তখন ছিল। সর্বশেষ স্পেট অফ ভায়োলেন্স যেটা গত দুদিন শুরু হয়েছে, তখন কিন্তু আশঙ্কা করে নাই অনেকেই। মনে করা হচ্ছিল যে মানে একটা সিচুয়েশন দাঁড়াবে যখন রিকনস্ট্রাকশন সম্ভব। আমরা সেখানে বলেছি যে রিকনস্ট্রাকশনে আমরা আমাদের পক্ষ থেকে যেটুকু পার্টিসিপেট করা সম্ভব আমরা সেটা করব, এটুকু আমরা করেছিলাম। আমার মনে হয় আমাদের পক্ষে এটুকুই করা সম্ভব। অবশ্যই আরব ভূমি যেটা আছে, তাদেরই আরব বিশ্বে যে দেশগুলি আছে, শক্তিশালী দেশগুলি, তাদেরই মুখ্য ভূমিকা পালন করতে হবে। তারা যেটুকু পারেন সেটা তাদের সাধ্য অনুযায়ী তারা করবেন, আমরা আমাদের সমর্থন ব্যক্ত করে যাব। শেষ প্রশ্ন, এই সরকার আসার পর বাংলাদেশের গুরুত্বপূর্ণ মিশনগুলিতে যারা দায়িত্ব পেয়েছেন বা বাংলাদেশের কারণে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যারা পৃথিবীর বিভিন্ন দেশে যারা গিয়েছেন, তাদেরকে কি শুধু, মানে আপনাদের সরকারেরও তো একটা রাজনীতি আছে, সেই রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে বা বেশিরভাগকে কি সেই রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে, আপনার পছন্দে নিয়োগ দেওয়া হয়েছে বা ডক্টর ইউনূসের পছন্দে নিয়োগ দেওয়া হয়েছে? মানে এটা কি করা হয়েছে? কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে অনেকে বলছেন যে ঠিক যে নর্মস বা যে ধারাবাহিকতা, পররাষ্ট্র মানে ক্যাডারের যে বৈশিষ্ট্য, সেটা অনেক ক্ষেত্রেই মানা হয় নাই। আপনি ব্যাপারটা, আপনি এটা শুনেছেন কিনা, শুনলে এটাকে আসলে কি বলবেন এটা নিয়ে? আবার একই কথা বলি যে যখনই কোনো বড় পদে নিয়োগ দেওয়া হয়, তার অনেক বিরোধী থাকে, কারণ আরো অন্য অনেকে হয়তো সেই পদে নিয়োগ পেতে আগ্রহী ছিল। একটা জিনিস খেয়াল করতে হবে যে গুরুত্বপূর্ণ যে মিশনগুলো, সেগুলিতে কিন্তু অত্যন্ত জ্যেষ্ঠ কর্মকর্তারাই পদায়িত ছিলেন। তাদের একটা বড় অংশ কিন্তু রিটায়ার করে গেছেন। তাদের কাউকে কাউকে রিটায়ারমেন্টের 1-2 মাস আগে আমাদেরকে ছুটি দিয়ে দিতে হয়েছে, যেহেতু মনে করা হয়েছে তাদের সরে যাওয়া প্রয়োজন। বাকিরা রিটায়ার করেছেন। 2-3 জন ছিলেন যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, কিন্তু তাদের কন্ট্রাক্টে নিযুক্ত ছিলেন, তাদের কন্ট্রাক্ট বাতিল করা হয়েছে। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় মিশন যেগুলি আছে, সেগুলির সবগুলি থেকেই কিন্তু যারা ছিলেন তাদেরকে চলে যেতে হয়েছে, প্রধানত রিটায়ারমেন্টে অথবা কন্ট্রাক্ট ক্যান্সেলেশনের মাধ্যমে। আমরা কিন্তু কাউকে কন্ট্রাক্ট দিচ্ছি না। মানে আমি বলছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় ক্যাডারের যে কর্মকর্তা, তাদেরকে কিন্তু যে তাদের কাজ কন্টিনিউ করার জন্য কন্ট্রাক্ট দেওয়া, সেটা কিন্তু আমরা করছি না। আমাদের জ্যেষ্ঠ কর্মকর্তা বেশ কয়েকজন রিটায়ার করে গেছে, বেশ কয়েকজন এর মধ্যে এই গত 6 মাসের মধ্যে রিটায়ার করেছেন। কাউকে আমরা কিন্তু চুক্তিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেইনি। আপনারা খেয়াল করে দেখবেন যে যারা নিযুক্ত হয়েছেন তারা
প্রায় সবাই, আমি দু একজন এক্সেপশন আছে, প্রায় সবাই কিন্তু তালিকার সর্বজ্যেষ্ঠ কর্মকর্তা এরাই। সিনিয়র মোস্ট দুটো ব্যাচ থেকেই তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের যোগ্যতার ভিত্তিতেই দেওয়া হয়েছে, কোনো রাজনৈতিক বিবেচনা এখানে নেওয়া হয়নি। অবশ্যই দুই একজন থাকতে পারেন যারা হয়তো স্পষ্টভাবে খুব বেশি বাড়াবাড়ি রকম পক্ষপাত করেছিলেন পূর্ববর্তী সরকারের, তাদেরকে আমরা বিবেচনায় নিইনি। এছাড়া কিন্তু সবাই অত্যন্ত সিনিয়র কর্মকর্তাদেরকে আমরা এই পদগুলিতে নিয়োগ দিয়েছি। সচিব অথবা সচিব হবেন, সচিব হয়েছেন এরকম পর্যায়ের কর্মকর্তাদেরকে নিয়োগ দিয়েছি। এবং 5-6টা যে মিশন আছে তাদের প্রায় সবগুলো, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলিকে মনে করা হয়, আসলে আরো অনেক মিশন আছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু আমরা যে নিয়োগগুলি দিয়েছি এগুলি তাদের শেষ পোস্টিং। তার মানে তারা 2-3-4 বছর চাকরি আছে তাদের, তারা তাদের 28 থেকে 30 বছর চাকরি জীবন পার করেছেন। এরকম লোকদেরকে যোগ্যতার ভিত্তিতেই নিয়োগগুলো দেওয়া হয়েছে। বড় বড় ইনফ্লুয়েন্সারদের মধ্যেও অনেকেও বলছেন যে আপনাকে দেখুন এখানে একটু বিষয় আছে, সেটা হলো যে এই পদগুলিতে কারা যাবেন বা রাষ্ট্রদূত হিসেবে কারা নিযুক্ত হবেন, সেখানে অবশ্যই যিনি উপদেষ্টা অথবা মন্ত্রী, যখন নর্মাল সরকার থেকে মন্ত্রী থাকলেন, তার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এখানে আমার একটু সুবিধা অথবা অসুবিধা ছিল, যেটা শেষ হলো, আমি যেহেতু 33 বছর এখানে চাকরি করেছি এবং যারা এখানে এখন রাষ্ট্রদূত পদে নিযুক্ত আছেন তারা প্রায় সবাই সরাসরি আমার অধীনে গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন, মাঝারি পদে, ডাইরেক্টর থেকে ডিজি লেভেলে চাকরি করেছেন। কাজে আমি তাদেরকে জানি যে কারা কোন কাজটি পারবেন, সেটাও কিন্তু বিবেচনায় নেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন আছে যে আমার যদি 10 জন অফিসার খুব ভালো প্রয়োজন হয়, আমি তো 10 জন নাও থাকতে পারে, আমার কাছে 6 জন আছে, বাকি 4 জন নেক্সট বেস্ট দেখে আমাকে দিতে হয়েছে, এরকম আর কি বিষয়টা। তবে এখানে আসলে পক্ষপাতিত্বেরও কোনো ব্যাপার নেই বা রাজনীতিরও কোনো ব্যাপার নেই। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন আজকে আমাদের সঙ্গে ছিলেন, অনেকগুলি প্রশ্নের জবাব দিয়েছেন, প্রায় সবগুলি বিষয়ই আমরা কভার করার চেষ্টা করেছি, দর্শকদের প্রশ্ন আমরা নিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আমরা নিশ্চয়ই আপনাকে আবারও পাবো ভবিষ্যতে নানা ধরনের প্রশ্ন করার জন্য।